চিত্র। আজকে আর একবার একটু আমি অরবিটালের চিত্র দেখিয়ে তারপরে বোর পরমাণু মডেল অনুসারে কক্ষপথের ব্যাসার্ধ এবং কক্ষপথের শক্তি নির্ণয়ের সমীকরণ ও কক্ষপথের বেগ নির্ণয়ের সমীকরণ প্রতিপাদন করব। দেখো, নিউক্লিয়াসকে কেন্দ্র করে এটা হলো এস অরবিটাল, এটা হলো এস অরবিটাল। একটা পি অরবিটাল দেখতে এরকম, ডাম্বেল আকৃতি। এটা হলো ডি অরবিটাল। তাহলে এস, পি এবং ডি এই তিনটি অরবিটালের চিত্র আমি একে দেখাবো বলেছিলাম। ত্রিমাত্রিক কনফিগারেশনে এটা আগে বুঝতে হবে। এই যে শূন্য মাধ্যমে আমরা তিনটি অক্ষ কল্পনা করতে পারি, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এর উপরে লম্ব এটা হলো জেড অক্ষ। সবাই সবার সাথে 90 ডিগ্রি কোণ করে। যদি কেউ বলে স্যার এইটা এক্স অক্ষ, এটা 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 এস অক্ষ, এটা পি, সরি এটা এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই, এটা জেড। কেউ যদি বলে এইটা এক্স, এইটা ওয়াই, এইটা জেড, তাহলেও ঠিক আছে। কেউ যদি বলে এইটা এক্স অক্ষ, এইটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, তাহলেও ঠিক। কেউ যদি বলে ত্রিমাত্রিক কনফিগারেশনের শূন্য মাধ্যমে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা ওয়াই, তাহলে এটা জেড। সবাই সবার সাথে 90 ডিগ্রি কোণ করে থাকে। সবাই সবার সাথে কত ডিগ্রি কোণ করে? 90 ডিগ্রি। দেখো 1 ঘন্টা বা 45 মিনিট পিছিয়ে দিয়েছি, আজকে লাইভে 22 জন। গতদিন কিন্তু স্টার্টিং এই ছিল 42 জন, মানে 20 জন নেই, শেষ অবধি 47। এর একটা ব্যবস্থা নিতে হবে। আজকেই তো আমি গ্রুপে কিন্তু আজকে রাত্রে তোমাদের যারা রেগুলার তাদের তালিকাটা আজকে দিয়ে দেবো, কিন্তু অনিয়মিতদের ছাঁটাই করব। তালিকাটা দেখে কেউ বাদ পড়লে আগে আমাকে বলো, তাকে ইনক্লুড করব। যেগুলোকে বাদ দেবো এগুলো বাদ হয়ে যাক, দরকার নেই। গ্রুপে আসো, লাইভে থাকবা না, পড়াশুনো করবা না, পরীক্ষা দিবা না, কোনো মানে নেই। তাহলে এই যে এস অরবিটালটা হলো কিন্তু 2 ডাইমেনশনাল, অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার যে পথ সেটা হলো এস। সেই আমরা দেখিয়েছিলাম নিউক্লিয়াসের কাছের যে স্থানগুলো, তরঙ্গাকারে যখন ইলেকট্রন নিউক্লিয়াসকে পরিভ্রমণ করে তখন এই ওয়েভের যে চূড়া, একবার উপরে একবার নিচেই, এই নিউক্লিয়াসের কাছের স্থানগুলোকে আমরা এস অরবিটাল বলি। তাহলে পি অরবিটাল আবার 3টে, সেই 3টের স্থানিক বিন্যাস কেমন হবে? যদি এটা এক্স অক্ষ হয়, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। px অরবিটাল এটা। তাহলে এই যে px, py, pz ডাইরেক্ট অক্ষ বরাবর, যেহেতু পি অরবিটাল ডাম্বেল আকৃতির,
নিউক্লিয়াস থেকে দুই দিকে বিস্তৃত থাকে, তাহলে এক্স অক্ষ বরাবর যদি থাকে তাহলে পি এক্স, ওয়াই অক্ষ বরাবর হলে পি ওয়াই, জেড অক্ষ বরাবর হলে পি জেড। এবার ডি অরবিটাল এটা দেখি, পাঁচটা ডি অরবিটাল কিভাবে বিন্যস্ত থাকে ত্রিমাত্রিক কনফিগারেশনে। দেখো দ্বিমাত্রিক তলে কিন্তু আমি দুটোর বেশি অক্ষ আঁকতে পারি না, এটা এক্স এটা ওয়াই, আর এই আরেকটা লম্ব আছে এর উপরে কিন্তু জেড, আরেকটা পরে দেখাচ্ছি। আবার খেয়াল করো, এটা যদি ওয়াই অক্ষ হয় এটা তখন জেড। আমি বারবার বলেছি কিন্তু আগেই যে এই যে এটা এক্স হলে এটা কি ওয়াই। এইবার তুমি আরেকটা যখন আঁকবো জেড, একটা বাদ দিয়ে যখন আমি দুটোকে দেখাই, এই যে এটা কি এক্স, এটা ওয়াই আর এটা জেড, তাহলে এইবার আমি এক্সটাকে সরিয়ে নিলাম একেবারে, তাহলে এটা কি জেড এটা কি ওয়াই। তো তুমি এরকমও রাখতে পারো যে না স্যার এটাকে আমি ওয়াই দেখাবো, স্যার এটাকে আমি জেড দেখাবো, কোনো সমস্যা নেই। দুটো অক্ষ দেখিয়েছি, এরা 90 ডিগ্রি কোণ করে থাকে। এটা এক্স এটা জেড। এখন তুমি বলবে স্যার এই জেডটা তো এখানে দেখালেন, তো এখানে দেখালে কি হতো? যে কোনো জায়গায় দেখা যায়, এরা কোণ কি 90 ডিগ্রি কোণ করে থাকে, সেই কারণে তুমি যে কোনো ভাবে দেখাতে পারো। তাহলে এক্স ওয়াই, ওয়াই জেড এবং জেড এক্স, আর একটা অক্ষ তো আছে এর উপরে লম্ব, অর্থাৎ ঠিক এরকম বোর্ডের পিছনে অর্ধেক বোর্ডের সামনে অর্ধেক, যেটাকে আমরা এরকম ডট 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 চিহ্ন দিয়ে আঁকি, এই যে এরকম আঁকি সেটাকে আমরা। এটা তাহলে তোমার মনে করো ওয়াই, এটা মনে করো এক্স, এটা মনে করো জেড। এই যে তিনটে তো একসাথে আঁকা যায় না দ্বিমাত্রিক তলে। এইবার যদি আমরা আঁকি, খেয়াল করো একটু, এক্স এবং ওয়াই অক্ষের মধ্যবর্তী তল বরাবর ডি এক্স ওয়াই অরবিটাল। গতদিন যে প্রশ্নটি করেছিল স্যার আর একবার একটু দেখান, আমি বুঝিনি, সে কিন্তু লাইভে নেই। dxy dyz dzx তিনটে ডি অরবিটাল এর স্থান আমি নির্দিষ্ট করলাম। এদের নাম কেন dxy? x এবং y অক্ষের তল বরাবর আছে, সেই জন্য dxy। এবার এটা যদি x অক্ষ হয়, এটা y অক্ষ, এটা z অক্ষ। ডাইরেক্ট x অক্ষ বরাবর আছে আবার y অক্ষ বরাবর আছে, সেই জন্য dx স্কয়ার y স্কয়ার
তোমরা কিন্তু অনেকেই প্রশ্ন করতে পারো, স্যার এখানে শুধু px বলেছেন স্যার, এখানে px স্কয়ার বলেননি কেন? এর কারণটা তো আছে। এখানে যদি আমি dxy বলতাম, dxy তো আগেই দেখিয়েছি, তল বরাবর হলে dxy নির্দেশ করব। যেহেতু d অরবিটাল ডাবল ডাম্বেল আকৃতির, তার লোব তো শুধু এক অক্ষ বরাবর থাকে না, এদিকে আবার এইদিকে থাকে, সেই কারণে এটাকে নির্দিষ্ট করে বলতে হয় dx স্কয়ার y স্কয়ার। এই px স্কয়ার বলা লাগে না, px বললেই হয়। বুঝেছো কথাটা? তাহলে এই যে x অক্ষ এবং y অক্ষ বরাবর আছে, তাহলে এই অরবিটালটির নাম dx স্কয়ার y স্কয়ার। তাহলে এবার খেয়াল কর, আর একটা অরবিটাল আমার বাদ আছে। আমার এই চারটে অরবিটালের স্থান দিতে গিয়ে তিনটে অক্ষের তিনটে তল থাকে, তো তিনটে তলই ফিল আপ হয়ে গেছে। একটা অরবিটাল, দুটো অরবিটাল, তিনটে অরবিটাল, তাহলে তল আর ফাঁকা নেই। অক্ষ হলো 1 2 3। এই অরবিটালটি, এই ডি অরবিটালটি এক্স আর ওয়াই অক্ষ বরাবর দখল করেছে, তাহলে আমার শুধু এখন একটা অক্ষ ফাঁকা আছে, জেড অক্ষ। কিন্তু একটা ডি অরবিটাল তো দুই দিকে লোব থাকে, তাহলে এই যে একটা লোব আমি দেখালাম, আর একটা ডাম্বেল কোথায় আছে এটা কিন্তু আমি বলতে পারবো না। কেন? কারণ এক্স ওয়াই তল দখল হয়ে গেছে, ওয়াই জেড তল দখল হয়ে গিয়েছে, জেড এক্স তল দখল হয়ে গিয়েছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ দখল হয়ে গিয়েছে। তা আমি আমার কোথাও কিন্তু দিতে পারবো না, শুধু জেড অক্ষটা ফাঁকা ছিল সেখানে দিয়েছি। আরেকটি লোব যে কোনো জায়গায় থাকতে পারে, যে কোনো জায়গায়, অন্য যে কোনো অরবিটালের উপরে এসে উপরই পাতন হিসেবে অবস্থান করবে। গতদিন যেমন উদাহরণ দিয়েছিলাম, একটা সুপায় 5 জন বসতে পারে, 5 জনই বসে আছে, তোমার আর একজন ফ্রেন্ড আসলো, কোথাও বসার জায়গা নেই, ওই সুপাই বসতে হবে। সে কোথায় বসবে? কারো কোলে বসবে, যে কোনো কারো কোলে বসতে পারে, এটা নির্দিষ্ট না। তাই আরেকটি লোককে আমরা এরকম গোল দিয়ে দেখাই। এর নাম হলো ডি জেড স্কয়ার। শুধু নির্দিষ্ট করে দেখাতে বললাম জেড অক্ষ বরাবর, তাই ডি জেড স্কয়ার। তাহলে আমার অরবিটালের উপস্থাপন কিন্তু সম্পন্ন হলো। এস অরবিটাল, 3টা পি অরবিটাল এবং 5টা ডি অরবিটাল। এফ অরবিটাল লাগবে না ইন্টারমিডিয়েটে, ডি অরবিটাল। তাই তোমাদেরকে বোঝাতে গিয়ে কি হচ্ছে, আমার সমস্যা আছে, তোমরাও বুঝতে পারো না অনেক সময়। এফ অরবিটাল এখানে দ্বিমাত্রিক তলে আঁকা একেবারে অসম্ভব, সে কারণে এফ অরবিটাল ইন্টারমিডিয়েটের কোনো বইতেই নেই। একটি মাত্র বইতে আছে বাজারে, বা নেট থেকে দেখা যায়, দেখে নিও। নিউক্লিয়াসকে কেন্দ্র করে আর ব্যাসার্ধে কোন নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন কি ঘুরছে, বোর মডেল অনুসারে ওই কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের সমীকরণ প্রতিপাদন করব। সোডিয়াম, তার কেন্দ্রে জেড সংখ্যক প্রোটন আছে, আর বাইরে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন কোথায় আছে সোডিয়ামের? 3s1। তাহলে নিউক্লিয়াসে তার 11টি প্রোটন আছে, বাইরের শেষ ইলেকট্রনটি পর্যন্ত আমরা দূরত্ব, সেটাকে ব্যাসার্ধ বলি। নিউক্লিয়াস থেকে সর্বশেষ ইলেকট্রনের দূরত্ব, এটাকে আমরা ব্যাসার্ধ বলি। তাহলে সর্বশেষ 11তম ইলেকট্রন এটা, আর কেন্দ্রে জেড সংখ্যক প্রোটন আছে, জেড কত? 11। তাহলে কেন্দ্রে চার্জ কত?
জেড গুণ প্রোটনের চার্জ। তো প্রোটনের চার্জ এবং ইলেকট্রনের চার্জ কি সমান? প্রোটনের চার্জ পজিটিভ আর ইলেকট্রনের চার্জ হলো নেগেটিভ, কিন্তু চার্জের পরিমাণ সমান। তো ইলেকট্রনকে আমরা ই দ্বারা প্রকাশ করি। একটি ইলেকট্রনের চার্জ যদি ই ধরি, তাহলে এই কেন্দ্রে জেড সংখ্যক প্রোটনের চার্জ জেড ই, এই কেন্দ্রে জেড সংখ্যক প্রোটনের চার্জ জেড ই। এই ই দ্বারা প্রোটনের চার্জ আমরা, ইলেকট্রনের চার্জও যা প্রোটনের চার্জও তাই। তাহলে এই 11টি প্রোটনের সাথে বাইরের ওই শেষ ইলেকট্রনটির আকর্ষণ শক্তি কুলম্বের সূত্র অনুসারে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরছে, কেন্দ্র বিমুখী একটা বল সৃষ্টি হয়। আবার কেন্দ্রে পজিটিভ চার্জ, বাইরে ইলেকট্রন নেগেটিভ চার্জ, তাদের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক আকর্ষণ বল থাকে, যেটাকে আমরা কেন্দ্রমুখী বল বলি। এই কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান হয়। তাহলে কুলম্বের সূত্র অনুসারে আমরা কেন্দ্রমুখী বল জেড ই হলো কেন্দ্রের চার্জ আর ই হলো ওই শেষ ইলেকট্রনের চার্জ বাই আর স্কয়ার, চার্জের গুণফল বাই দূরত্বের স্কয়ার। কেন্দ্রে চার্জ হলো জেড গুণ ই, আর বাইরে শেষ একটা ইলেকট্রন তার চার্জ হলো ই। কেন্দ্র বিমুখী বল, এই গানটি আমাদের এখন অর্জন করতে হবে। যে কোনো কণা নিউক্লিয়াসকে কেন্দ্র করে আর ব্যাসার্ধে যদি ঘুরতে থাকে, তার বেগ যদি ভি হয়, কণার ভর যদি এম হয়, তাহলে কেন্দ্র বিমুখী বল হবে এম ভি স্কয়ার বাই আর। এইটা কিন্তু এই গানটি আমরা এখন অর্জন করলাম। এসএসসি তে আমরা গতি বেগ পড়েছি, গতি শক্তি পড়েছি, কেন্দ্র বিমুখী বল বা কেন্দ্র বিমুখী যে শক্তি সেটা কিন্তু পড়িনি। যেমন আমাদের কিন্তু প্রচলিত হয়ে গেছে গতি শক্তি হাফ এম ভি স্কয়ার, ঠিক তেমনি কেন্দ্র বিমুখী বল হলো এম ভি স্কয়ার বাই আর। তো শর্ত অনুসারে এই দুটো কি সমান? এটা এটা কেটে গেল, তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু জেড ই স্কয়ার বাই এম আর। এটা 1 নম্বর সমীকরণ। কেন্দ্র বিমুখী বল আর কেন্দ্রমুখী বল পরস্পর সমান, সেখান থেকে ভি স্কয়ারের মান বের করলাম। আবার আমরা বোর মডেল অনুসারে জানি কৌণিক ভরবেগ এম ভি আর এন এইচ বাই 2 পাই, তাহলে সেখান থেকে ভি ইকুয়াল টু একবারে ভি স্কয়ার করে দিই, ভি স্কয়ার ইকুয়াল টু এন স্কয়ার এইচ স্কয়ার বাই 4 পাই স্কয়ার এম স্কয়ার আর স্কয়ার। এটা 2 নম্বর সমীকরণ। এন ভি আর ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই, বোর মডেল অনুসারে যে কোনো কক্ষপথে কৌণিক ভরবেগ এম ভি আর ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই, তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু এন স্কয়ার এইচ স্কয়ার বাই 4 পাই স্কয়ার এম স্কয়ার আর স্কয়ার। এবার 1 ও 2 থেকে
জেড স্কোয়ার বাই এম আর এন স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। দেখো এম আর এই যে স্কোয়ার কেটে গেল, তাহলে আর ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড টি স্কোয়ার। যে কোনো কক্ষপথে ব্যাসার্ধ নির্ণয়ের সমীকরণ হলো এটা, এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার। এখানে এন হলো কক্ষপথের সংখ্যা, এইচ হলো প্লাঙ্ক ধ্রুবক, এম হলো ইলেকট্রনের ভর, জেড হলো প্রোটন সংখ্যা, সোডিয়াম হলো 11, হাইড্রোজেন হলো 1, ক্লোরিন হলো কত 17, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। এখন এই মানগুলো কিন্তু তোমাকে নির্দিষ্ট রাখতে হবে। এইচ প্লাঙ্ক ধ্রুবক, এম ইলেকট্রনের ভর, গ্রাম, ইলেকট্রনের চার্জ, সব সময় এই তিনটে মান বসাবে। যেখানে ইলেকট্রন থাকবে ইলেকট্রনের চার্জ ইএসইউ এককে বসাবে, কুলম্বে বসাবে না, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। এই ইএসইউ এটা হলো সিজিএস এককে, গ্রাম সিজিএস এককে, আর্ক সেকেন্ড আর্ক হলো সিজিএস এককে বা সিজিএস পদ্ধতিতে কাজের বা শক্তির একক, সিজিএস পদ্ধতিতে ভরের একক গ্রাম, সিজিএস পদ্ধতিতে চার্জের একক ইএসইউ। এইগুলো বসাবে, তাহলে ভুল হবে না। আর এইগুলো বসালে আর এর মান আসবে যেটা ব্যাসার্ধ সেন্টিমিটারে আসবে, সেন্টিমিটারে রেখে আসবে, ওখান থেকে মিটার করতেও পারো। তাহলে আর এর মান নির্ণয় করলাম। এইবার যে কোনো কক্ষপথে গতিশীল কোন ইলেকট্রনের বেগ নির্ণয় কিভাবে করব দেখো, এম ভি আর ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই, তাহলে বেগ ভি ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই এম আর। তাহলে বেগ নির্ণয় করতে গেলে আর এর মানটা নির্ণয় করে নিতে হবে আগে, এখানে ক্যালকুলেশন করে সেই মানটা এখানে বসাতে হবে। তাহলে দুবার ক্যালকুলেশন করা লাগবে, সময় বেশি লাগবে। আর এর মান নির্ণয় ভুল হলে ভিউ ভুল হয়ে যাবে, তাই আমরা আর এর রাশিমালাটি এখানে যদি পুট করি তাহলে ভি নির্ণয়ের একটা নতুন রাশিমালা পাবো, তাহলে ডাইরেক্ট করা যাবে সেটা। দেখো এইটা
এইটা কেটে এখানে থাকতেছে 2 পাই আর এই যে এন এইচ এটা কেটে গেল, তাহলে ভি ইকুয়াল টু কি হচ্ছে দেখো তো 2 পাই জেড ই স্কয়ার বাই এন এইচ। যে কোনো কক্ষপথের বেগ নির্ণয় ডাইরেক্ট আমার যদি সোডিয়াম পরমাণুর তৃতীয় কক্ষপথের ইলেকট্রনের বেগ নির্ণয় করা হয়, জেড হলো 11, ইর মান হলো এটা, এন হলো কি 3, এইচ এর মান হলো এটা। তাহলে এইভাবে আমরা যে কোনো কক্ষপথের আর শেষ হয়ে যাবে এখন এর ভিতরে আছে লোক। তাহলে এখন আমরা আর একটা ইকুয়েশন প্রতিপাদন করব। যে কোনো কক্ষপথের বেগ নির্ণয় করলাম, ব্যাসার্ধ নির্ণয় করলাম, যে কোনো কক্ষপথের শক্তি, ইলেকট্রন যে কক্ষপথে ঘুরছে সেই কক্ষপথের শক্তি নির্ণয়। শক্তি E ইকুয়াল টু গতি শক্তি কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি। যে কোনো বস্তুর শক্তি হলো তার গতি শক্তি এবং স্থিতি শক্তির সমষ্টি। তো গতি শক্তি এটা আমাদের মুখস্থ হয়ে গেছে, এই জ্ঞান আমরা ক্লাস 8 থেকে অর্জন করেছি, হাফ এম ভি স্কয়ার। পটেনশিয়াল এনার্জি এই জ্ঞানটি আমাদের এখন অর্জন করতে হবে, এখন এর পর থেকে এটা মনে রাখতে হবে সব সময়। হ্যাঁ নমস্কার। আজকে তাহলে যাবানে, আমি তো এখন কলেজে যাবো, এই যে ভর্তি ওখানে থাকা লাগবে না, মনে হয় বিকালে পড়াবো, রাখবানে। এখন আর আসবো না, বিকালে ছাড়া তো আর হবে না, কলেজে যাবো এখন। আচ্ছা আমি রেখে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা পটেনশিয়াল এনার্জি এই জ্ঞানটি অর্জন করতে হবে। যে কোনো কক্ষপথে ইলেকট্রনের অবস্থানজনিত শক্তি হলো ঋণাত্মক, নেগেটিভ। অবস্থানজনিত শক্তি হলো নেগেটিভ। যেমন কুলম্বের সূত্র অনুসারে আকর্ষণ বল চার্জের গুণফল বাই দূরত্বের স্কয়ার। আর যে কোনো কক্ষপথে কোনো আধান অর্থাৎ ইলেকট্রন ঘুরছে, নিউক্লিয়াসে পজিটিভ চার্জ আর ইলেকট্রন নেগেটিভ চার্জ, এই চার্জের গুণফল বাই দূরত্ব, আর নেগেটিভ হবে মানটি। অর্থাৎ আমরা জানি যেটা কেই হাফ এম ভি স্কয়ার, এই যে ভি স্কয়ারের মান বসাবো, এম জেড স্কয়ার ই টু দি পাওয়ার 4 বাই হাফ এম আর, এম স্কয়ার সরি ভি স্কয়ারের মানটাই তো বসেছি, জেড ই স্কয়ার বাই
ভি স্কয়ারের মানই হলো জেড ই স্কয়ার বাই এম আর। এম এম কেটে গেল, জেড ই স্কয়ার বাই 2r, হাফ জেড ই স্কয়ার বাই আর। আর পটেনশিয়াল এনার্জি, যে কোনো কক্ষপথে ইলেকট্রনের পটেনশিয়াল এনার্জি হলো চার্জ এর গুণফল বাই দূরত্ব আর। তাহলে মাইনাস জেড ই স্কয়ার বাই আর। তাহলে এবার মোট শক্তি E equal to Z E square by 2R minus Z E square by R। তাহলে E equal to half minus 1 minus Z E square by 2R। এবার আর এর মানটা বসিয়ে দেব। মনে আছে আর এর মান n স্কয়ার h স্কয়ার বাই 4 পাই স্কয়ার m z e স্কয়ার। এই যে 2 আর এটা কেটে গেল, 2 হলো মাইনাস, উল্টায় দাও, 2 পাই স্কয়ার m z স্কয়ার m z স্কয়ার e টু দি পাওয়ার 4 বাই n স্কয়ার h স্কয়ার। যে কোনো কক্ষপথের শক্তি, এটা হলো যে কোনো কক্ষপথের অন্তু হাসান। আবার কোনটা বলবো এইগুলো? এই যে শক্তি E ইকুয়াল টু কি, যে কোনো বস্তুর শক্তি হলো তার গতিশক্তি প্লাস স্থিতি শক্তি, কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কয়ার। ভি স্কয়ারের মান বসালাম, মুছে ফেলেছি আমি। ভি স্কয়ারের মান হলো ভি স্কয়ার ইকুয়াল টু জেড ই স্কয়ার বাই এম আর। এটা দেখো আগের অংশে নির্ণয় করেছিলাম। তাহলে এই ভি স্কয়ারের মান এখানে বসিয়ে দিলাম, হাফ এম ভি স্কয়ার জেড ই স্কয়ার বাই এম আর। এম এম কেটে গেল, তাহলে কাইনেটিক এনার্জি হলো জেড ই স্কয়ার বাই 2r, বলা যায় হাফ জেড ই স্কয়ার বাই আর। এটাতে এরকম বলা যায়। দেখো আর এই যে পটেনশিয়াল এনার্জি, এটা আমরা শিখছি, এটা কিন্তু আগে জানতাম না। যে কোনো কক্ষপথে ইলেকট্রনের অবস্থানজনিত শক্তি সবসময় ঋণাত্মক হয় এবং ওই শক্তি নির্ভর করবে দূরত্বের উপরে আর চার্জের উপরে। চার্জ বলতে কেন্দ্রে কয়টি প্রোটন আছে, কেন্দ্রে কয়টি প্রোটন আছে তার উপরে। আর শেষ যে ইলেকট্রন তার চার্জ হলো ই, আর কেন্দ্রে প্রোটনের ইলেকট্রন আছে জেড ই। জেড সংখ্যক প্রোটন, তার চার্জও ই ধরেছি আমরা, এর আগে বলেছি। ইলেকট্রনের চার্জও যা, প্রোটনের চার্জও তাই। তাই ই দ্বারা প্রকাশ যদি করি ইলেকট্রনের চার্জ, তো প্রোটনের চার্জও ই সমান চার্জ, নেগেটিভ আর পজিটিভ। পরিমাণটা হলো ই। তাহলে জেড ই গুণ ই, চার্জের গুণফল বাই দূরত্ব। তাহলে পটেনশিয়াল এনার্জি বা অবস্থানজনিত স্থিতিক শক্তি, অবস্থানজনিত স্থিতি শক্তি, ওই স্থিতিক না, স্থিতি শক্তি মাইনাস জেড ই স্কয়ার বাই আর। তাহলে এখন এই দুটো যোগ করে দিলাম, ই ইকুয়াল টু কাইনেটিক এনার্জি যোগ পটেনশিয়াল এনার্জি।
গতিশক্তি যোগ স্থিতিশক্তি, মাইনাস চিহ্ন মাইনাস এসছে, হাফ জেড ই স্কয়ার মাইনাস জেড ই স্কয়ার বাই আর, মানে মাইনাস হাফ জেড ই স্কয়ার বাই আর। আর এর মানটি আগে নির্ণয় করেছি, বসিয়ে দিলাম। তাহলে যে কোনো কক্ষপথের এইটাই হলো তার শক্তি, যে কোনো কক্ষপথের শক্তি। তাহলে আমরা তিনটা জিনিস উপস্থাপন করলাম আজকে। সেটা হলো কোন কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের সমীকরণ বোর মডেল অনুসারে, কোন কক্ষপথের বেগ নির্ণয়ের সমীকরণ ভি, কোন কক্ষপথের শক্তি নির্ণয়ের সমীকরণ। এখানে প্রথম কক্ষপথ হলে n এর মান 1 হবে, তখন আমরা এরকম e1 দেব, এটা n1 দেব, পাই ধ্রুবক, m এর মান ধ্রুবক, z এর মান ধ্রুবক, এর মান e⁴। যদি হাইড্রোজেন হয়, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে e -2 পাই স্কয়ার m z z 1, তখন হাইড্রোজেনের ক্ষেত্রে। তাহলে এখন তোমাদের বাড়ি আমি 12টি অঙ্ক দেব করতে। এই 12টি অঙ্কে কোথাও ই নির্ণয় করতে হবে, কোথাও আর নির্ণয় করতে হবে, কোথাও ভি নির্ণয় করতে হবে, কোথাও ল্যামডা নির্ণয় করতে হবে। তাহলে ল্যামডা নির্ণয় তো আগেই শিখেছি, ল্যামডা h/mv, এটা তো আমরা আগেই জানি, এইটা শিখলাম। আগে আমরা আরো দুটো শিখেছি, প্রভা। আমি তো বলেছি বারবার, একটা জ্ঞান আমরা আজকে নতুন অর্জন করলাম, যে যে কোনো কক্ষপথে ইলেকট্রনের স্থিতি শক্তি হলো ঋণাত্মক, স্থিতি শক্তি হলো ঋণাত্মক, এবং স্থিতি শক্তি নির্ণয় করার সূত্র হলো চার্জের গুণফল বাই দূরত্ব। এটা সবসময় ঋণাত্মক হবে স্থিতি শক্তি। বইতে দেখো বলা আছে কোটেশন দিয়ে, যে কোনো কক্ষপথে ইলেকট্রনের অবস্থান জনিত শক্তি হলো ঋণাত্মক। এটা জ্ঞানমূলক জিনিস, জানা জিনিস আর কি। যেমন আমরা এর আগে জেনেছি হাফ এম ভি স্কয়ার গতি শক্তি। কেন হাফ এম ভি স্কয়ার গেলে সেটার আবার প্রতিপাদন দেখতে হবে, তেমনি স্থিতি শক্তির প্রতিপাদন আবার দেখতে হবে। ওটা আমাদের দরকার হচ্ছে না। স্থিতি শক্তির প্রতিপাদন থাকতে পারে ফিজিক্সে বা অন্য কোনো রাইটারের বইতেও থাকতে পারে, তবে আমরা এইটুকু জ্ঞান আমাদের এখন থেকে ধারণ করতে হবে, যে যে কোনো কক্ষপথে ইলেকট্রনের অবস্থান জনিত শক্তি হলো নেগেটিভ, ঋণাত্মক। তাহলে আমরা আগামী ক্লাসে কিন্তু অঙ্কগুলো বাড়ির কাজ দিলাম। আগামী ক্লাসে আমরা হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীতে অসংখ্য সূক্ষ্ম রেখা, তার বিভক্তি নিয়ে আলোচনা করব, এবং ইলেকট্রন এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে ধাপান্তরিত হলে কি বর্ণের আলো শোষণ করবে, কত শক্তি শোষণ করবে, সেই সংক্রান্ত আলোচনা করব। বাড়ির কাজটা একটু দেখে নাও, যার যে বই আছে বই থেকেও করতে পারো।